হ্যালো এভরিওয়ান, আজকে আলোচনা করব সোরেন কিয়েরগার্ড সম্পর্কে। তো কিয়েরগার্ড একজন এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলোসফার ছিলেন বা অস্তিত্ববাদী একজন দার্শনিক ছিলেন। তো তার যে টপিকগুলো আমাদের সিলেবাসে রয়েছে, যেমন ট্রুথ ইজ সাবজেক্টিভিটি অ্যান্ড লিভ অফ ফেথ, তো এই দুটো টপিকই রয়েছে আমাদের সিলেবাসে। তো এই দুটো টপিক নিয়েই আজকে আমি ডিসকাস করব। তো প্রথমে কিয়েরগার্ড সম্পর্কে একটু সংক্ষেপে বলা যাক। তো কিয়েরগার্ড ওয়াজ এ ডেনিশ ফিলোসফার অ্যান্ড এ রিলিজিয়াস থিঙ্কার। তো কিয়েরগার্ড ছিলেন একজন ডেনিশ ফিলোসফার এবং একজন রিলিজিয়াস থিঙ্কার বা ধর্মীয় একজন চিন্তাবিদ ছিলেন। হিজ ফিলোসফি ইজ teleological in its motivation, aesthetic and its literary, poetic in its form, and ethical in its import. তো তার দর্শন ছিল মূলত প্রেরণাতাত্ত্বিক, কাব্যিক আকারের এবং নৈতিক টাইপের। তো এই ধরনের বৈশিষ্ট্যের তার দর্শনটা মূলত ছিল। হি ওয়াজ এ গ্রেট সাপোর্টার অফ ফ্রিডম অ্যান্ড ভ্যালুস অফ হিউম্যান ইন্ডিভিজুয়াল। তো তিনি একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তির স্বাধীনতা বা ফ্রিডম, এই সমস্ত বা তাদের ভ্যালু অফ মাইন্ড অর্থাৎ সামাজিক মূল্যবোধ যেগুলো, তার সমার্থক একজন দার্শনিক ছিলেন। দ্য মেন ফিলোসফিক্যাল থিমস অ্যান্ড প্রিন্সিপাল কনসেপশন কিয়েরগার্ডস ফিলোসফি আর ট্রুথ, চয়েস অ্যান্ড গড। তো কিয়েরগার্ডের দর্শনের মূল যে থিম বা প্রিন্সিপাল যেগুলো ছিল বা মূল ধারণাগুলো যেগুলো ছিল, সেগুলো হচ্ছে ট্রুথ, চয়েস অ্যান্ড গড, অর্থাৎ সত্য, পছন্দ এবং ঈশ্বর। তারপর রয়েছে ট্রুথ ইজ সাবজেক্টিভিটি। তো ট্রুথ ইজ সাবজেক্টিভিটি মানে হচ্ছে বিষয়গত সত্যতা। তো এই সম্পর্কে বা এই থিওরি সম্পর্কে তিনি কি বলেছেন? তো হি সেজ অল দোজ ট্রুথ হুইচ কনস্টিটিউট অফ ফাউন্ডেশন অফ ম্যানস লাইফ আর সাবজেক্টিভ ট্রুথ অ্যান্ড নট অবজেক্টিভ ট্রুথ। তো কিয়েরগার্ড বলেছেন যে সমস্ত সত্য যা মানুষের জীবনের ভিত্তি গঠন করে তা সাবজেক্টিভ ট্রুথ, সেগুলো কখনোই বিষয়গত সত্য বা অবজেক্টিভ ট্রুথ নয়। অর্থাৎ আমাদের জীবনের, মানুষের জীবনের সত্যের যে জীবন ধারণের জন্য ভিত্তি গঠন করে সেটা সবগুলোই হচ্ছে সাবজেক্টিভ ট্রুথ বা বিষয়গত সত্য, সেগুলো অবজেক্টিভ ট্রুথ নয়। ইন সায়েন্স উই হ্যাভ অবজেক্টিভ ট্রুথ, ইন দিস কেস প্রুফ ইন রিকোয়ার্ড, হোয়ার উই আর কনসার্নড উইথ অবজেক্টিভ নোশন। তারপর এখানে বলছে যে সায়েন্সের ভাষায় অর্থাৎ বিজ্ঞানের ভাষায় আমাদের অবজেক্টিভ ট্রুথ রয়েছে বা বিজ্ঞানের ভাষায় অবজেক্টিভ ট্রুথের ব্যবহার হয়ে থাকে। এক্ষেত্রে প্রমাণ প্রয়োজন, কারণ আমরা সকলেই জানি বিজ্ঞানের ক্ষেত্রে অবশ্যই প্রমাণের প্রয়োজন পড়ে। তো অবজেক্টিভ ট্রুথের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, যেখানে প্রমাণের প্রয়োজন হয় আর যেখানে আমরা বস্তুনিষ্ঠ ধারণা বিষয়ে অনেকটাই উদ্বিগ্ন। তো হি অলসো অ্যাকসেপ্ট দিস ট্রুথ অলসো, বাট দ্য ট্রুথ দ্যাট ম্যাটার্স ইন লাইফ ইজ সাবজেক্টিভ। হেয়ার হি মিনস দ্যাট দ্য ট্রুথ ইজ মেন্স রিলেশন টু গড। তো তিনি অবজেক্টিভ ট্রুথটাকেও গ্রহণ করেছেন এবং কিন্তু সেখানে একটা ব্যাপারের বিষয় বলেছেন যে সত্যটি জীবনের খুবই গুরুত্বপূর্ণ, যে সত্যটা সেটা সবসময় সাবজেক্টিভ হবে, সেটা কখনোই অবজেক্টিভ হবে না। তাই তিনি ঈশ্বরের মানে একটা যুক্তি দিয়ে বুঝিয়েছেন যে সত্য হলো ঈশ্বরের সাথে বা মানুষের সাথে একটা রিলেশন বা সম্পর্ক, অর্থাৎ সত্য হলো ঈশ্বরের সাথে প্রত্যেকটা মানুষের একটা সম্পর্ক, সেটাকেই তিনি সাবজেক্টিভ ট্রুথ হিসাবে গণ্য করেছেন। তারপর হচ্ছে নাথিং ইজ ট্রুথ ফর মি আনলেস ইট বিকামস অ্যালাইভ ইন মি। অর্থাৎ এখানে একটা যুক্তি দিয়েছেন, যেখানে যুক্তিতে কি বলেছেন যে আমাদের জন্য কোনো কিছুই সত্য না হওয়া পর্যন্ত ধারণাটি আমাদের মধ্যে জীবিত হয়ে ওঠে না। অর্থাৎ কোনো বিষয় যদি সেটা প্রকৃত সত্য না হয়, তাহলে সেটা আমাদের মনের মধ্যে সত্যতার জীবিত হয়ে ওঠে না বা সত্যতার জীবিততা তৈরি হয় না অ্যাকচুয়ালি। কারণ কি? কারণ আমরা প্রত্যেকটা সত্য যেগুলো আমরা কোনো প্রিপোজিশন হিসাবে শুনি, কোনো প্রস্তাবনার মাধ্যমে যদি আমরা শুনি, তাহলে সেই সত্যটাকে প্রথমে আমরা সেই হিসাবেই বলি, কিন্তু আমাদের মন তখন সেটা স্যাটিসফ্যাকশন আসে যখন সেটা পুরোপুরিভাবে সত্যতা জানতে পারি। তো সেই বিষয়টাকেই বলেছেন এখানে। তো সো হি সেজ অনলি দ্য ট্রুথ হুইচ এডিফাইজ ইজ ট্রুথ ফর ইউ, সাবজেক্টিভ ট্রুথ ডাজ নট রিকোয়ার এনি প্রুফ, ইট ইজ পসিবল অনলি হোয়ার অবজেক্টিভ ট্রুথ ইজ নট পসিবল। তো এখানে বলছেন যে তাই বিষয়গত সত্যের কোনো প্রমাণের প্রয়োজন হয় না, অর্থাৎ বিষয়গত সত্যের কোনো প্রমাণের প্রয়োজন হয় না, যেটা অবজেক্টিভ ট্রুথের ক্ষেত্রে প্রমাণের প্রয়োজন হয়। কিন্তু যেহেতু
সাবজেক্টিভ ট্রুথে কোনো রকম প্রমাণের প্রয়োজন হয় না, তাই এটা সম্ভব। কিন্তু বস্তুনিষ্ঠ সত্য যেটা অবজেক্টিভ ট্রুথ, সেখানে প্রমাণের প্রয়োজন হয়, সেহেতু সেটা সম্ভব নয়, অসম্ভব। ওকে, তো সেটাই বলেছে অবজেক্টিভ ট্রুথ ইজ নট পসিবল অ্যান্ড সাবজেক্টিভ ট্রুথ ইজ পসিবল। তবে যে দেয়ার ইজ 3 আর্গুমেন্টস ফর সাবজেক্টিভিটি ট্রুথ। তো এখানে যে উপরোক্ত যে স্টেটমেন্টগুলো তিনি দিয়েছেন সেগুলোর ভিত্তি করে বা সেগুলোর পরিপ্রেক্ষিতে কিয়েগার্ড 3টি যুক্তি দিয়েছেন, আরও 3টি যুক্তি দিয়েছেন। সেগুলো কি? ফার্স্টলি যে যুক্তিটা দিয়েছেন, সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স আর নট দ্য বেসিক টেনেটস অফ আওয়ার লাইফ। অর্থাৎ এখানে বলেছেন যে সায়েন্স এবং ম্যাথামেটিক্স এগুলো আমাদের জীবনের মৌলিক নীতি নয়। অর্থাৎ সায়েন্স এবং ম্যাথামেটিক্স, যেটা বিজ্ঞান এবং গণিত, এই দুটোকে মানুষের জীবনের মৌলিক নীতি হিসাবে গণ্য করেননি, বা সেটা নয় বলেছেন। দে হেল্প ইন সাম ম্যানার বাট উই ক্যান নট রেগুলেট our life and achieve the goal on basis these objective truths. The value and ethics of life are important, which are selected by personal interest of individual. তো এখানে বলছে যে যেহেতু তিনি বলেছেন যে বিজ্ঞান এবং ম্যাথ আমাদের জীবনের মৌলিক নীতি নয়, তো শুধু এগুলো আমাদের জীবনে কি সাহায্য করে বা আমাদের জীবনের পরিচালনার ক্ষেত্রে কিছুটা সাহায্য করে, কিন্তু আমরা আমাদের জীবনকে কখনো নিয়ন্ত্রণ করতে পারি না এগুলোর মাধ্যমে, সেটাই বলছেন এখানে। তাই অবজেক্টিভ ট্রুথের ভিত্তিতে লক্ষ্য অর্জন করতে পারি না। সেই জন্য তিনি বলেছেন অবজেক্টিভ ট্রুথের পক্ষে বা অবজেক্টিভ ট্রুথের উপর ভিত্তি করে কোনো রকম লক্ষ্য আমরা অর্জন করতে পারি না, যেহেতু তা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারি না। আর জীবনের মূল্যবোধ এবং নীতিশাস্ত্রগুলি খুবই গুরুত্বপূর্ণ, যার জন্য ব্যক্তিগত স্বার্থ দ্বারা নির্বাচিত হয়ে থাকে সেই ব্যাপারগুলো। দেয়ারফর প্রপোজিশন আর ট্রুথ বাট ভ্যালুস অ্যান্ড আইডিয়াস ক্যান নট বি ট্রু অর ফলস। তো অতএব এখানে কি বলেছেন যে প্রপোজিশন বা প্রস্তাবনা যেটা, সেটা সত্য হতে পারে, কিন্তু আদর্শ বা ভ্যালু বা মান এগুলো কখনোই সত্য বা মিথ্যা হতে পারে না, কিয়েরগার্ডের মতে। তারপর বলছে সেকেন্ডলি, দ্বিতীয়ত তিনি কি যুক্তি দিয়েছেন, যে সাবজেক্টিভিটি ক্যান নট বি টট ইন দ্য ক্লাস অর আর্টিকেল, ইট ক্যান অনলি বি রিয়ালাইজড। তো দ্বিতীয় যে যুক্তিটা দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে বিষয়গত সত্যতা অর্থাৎ সাবজেক্টিভ ট্রুথ যেটা, সেটা কখনো ক্লাস বা আর্টিকেল হিসাবে কখনো শেখানো যায় না বা শেখানো যাবে না, এটা শুধু উপলব্ধি করা যায় বা রিয়েলাইজেশন করা যায়। তো বিষয়গত সত্যটাকে আমরা কখনোই কোনো জায়গায় ক্লাসের মাধ্যমে, যেরকমভাবে কোনো স্টাডি করার বা পড়াশোনার ক্ষেত্রে ক্লাসের মাধ্যমে আমরা কোনো টিচারের পরিপ্রেক্ষিতে সেটা সাহায্যে আমরা শিখি, সেই রকমভাবে বিষয়গত সত্যতা শেখা যাবে না, তা শুধুমাত্র উপলব্ধি করতে পারবো বা রিয়েলাইজড করতে পারবো, সেটাই বলছে। তারপর হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিস্ট ট্রুথ ইজ এ প্যাশনেট ইনার কমিটমেন্ট অ্যান্ড সামথিং হুইচ অবজেক্টিভিটি অ্যান্ড থিওরিটিক্যালি আনসার্টেন। তো অস্তিত্ববাদী সত্য হলো একটি আবেগময় অভ্যন্তরীণ প্রতিশ্রুতি যা বস্তুনিষ্ঠতা এবং তাত্ত্বিকভাবে অনিশ্চিত। তো অস্তিত্ববাদী যে সত্যটা সেটা সবসময় আবেগময় হবে, অভ্যন্তরীণ প্রতিশ্রুতি থাকবে বা বস্তুনিষ্ঠতা এবং তাত্ত্বিকভাবে যে দিকগুলো অনিশ্চিত থাকবে, সেটাই বলছেন। অর্থাৎ তার যে মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে সাবজেক্টিভ ট্রুথটাকেই প্রধান হিসাবে গণ্য করা। অবজেক্টিভ ট্রুথ তার কিয়েরগার্ডের অ্যাকর্ডিং টু কিয়েরগার্ড অবজেক্টিভ ট্রুথ কখনোই সম্ভব নয়, যেহেতু তার প্রমাণের নানা রকম প্রয়োজন হয়, সেহেতু সেটা সম্ভব নয়, সেটাই বলতে চেয়েছেন। থার্ডলি কি বলেছেন, থার্ড যুক্তিতে তিনি বলেছেন সাবজেক্টিভিটি ইজ এ রিলেটেড টু ফেথ অ্যান্ড নট টু রিজন। অর্থাৎ সাবজেক্টিভিটি সরাসরি বিশ্বাসের সাথে সম্পর্কিত, যুক্তির সাথে নয়। অর্থাৎ যেটা আগেই বললাম যে তিনি সাবজেক্টিভ ট্রুথটাকে পুরোটা বিশ্বাসের ওপর ভিত্তি করে যাচাই করেছেন, আর অবজেক্টিভ ট্রুথ যেটা সেটা শুধুমাত্র বস্তুর ওপর ভিত্তি করে করেছেন। তাই কোনো বস্তু নিয়ে ভিত্তি করে কোনো ট্রুথ গঠন করার ক্ষেত্রে কোনো রকম সবসময় প্রমাণের প্রয়োজন হয়, আর সাবজেক্টিভ ট্রুথ কিসের ওপর প্রমাণ হয়, সেটা বিশ্বাসের ওপর, আর সেটাকে আমরা শুধুমাত্র উপলব্ধি করতে পারি। সেহেতু তিনি বলেছেন সাবজেক্টিভিটি সরাসরি বিশ্বাসের সাথে সম্পর্কিত, যুক্তির সাথে নয়। দিস রিলেশন ইজ সিমিলার টু দ্য রিলেশন অফ ফ্রেন্ডশিপ। তো এই যে সম্পর্ক, এই সম্পর্কে তিনি কি বলেছেন, বন্ধুত্বের সম্পর্কের অনুরূপ বলেছেন। এই সম্পর্কে যে আমাদের মানুষের যে বন্ধুত্ব রিলেশনশিপ যে সম্পর্কটা হয়, বন্ধুত্বের ফ্রেন্ডশিপ সম্পর্কটা যেটা হয়, সেই সম্পর্কের সঙ্গে সিমিলারিটি বলেছেন বা অনুরূপ বলেছেন। ফ্রেন্ডশিপ রিকোয়ার্স কমিটমেন্ট অ্যান্ড ইট ইজ নট অবজেক্টিভ রিলেশন। তারপর বলছে যে বন্ধুত্বের জন্য প্রতিশ্রুতি প্রয়োজন অর্থাৎ কমিটমেন্ট প্রয়োজন, যা অবজেক্টিভ রিলেশন নয়। যেহেতু
মানে প্রতিশ্রুতি এগুলো বিশ্বাসের ওপর ভিত্তি করে হয়, কমিটমেন্ট যেটা সেটা বিশ্বাসের উপর ভিত্তি করে হয়। অবজেক্টিভ ট্রুথ কখনোই বিশ্বাসের ওপর হয় না, এটা কোনো বস্তুর ওপরেই হয়ে থাকে। সেই জন্য ফ্রেন্ডশিপটাকে সাবজেক্টিভ ট্রুথের সঙ্গে সিমিলার বলেছেন কিয়েরগার্ড, এবং তিনি বলেছেন বন্ধুত্বের জন্য প্রতিশ্রুতি প্রয়োজন, যা অবজেক্টিভ রিলেশন নয়, সেটা শুধুমাত্র সাবজেক্টিভ রিলেশন। কারণ বিশ্বাসের ওপর ভিত্তি করে সাবজেক্টিভ ট্রুথটাকে তিনি সেই অ্যাকর্ডিং টু কিয়েরগার্ড সেই রকমভাবে আলোচনা করেছেন। ওকে, if we will try to know the truth objectivity, then dualism comes out, and it the condition we become bound to treat either one of them as a material object. That's why said there is we can't know God objectively. অর্থাৎ যদি আমরা সত্য অর্থাৎ বা বস্তুনিষ্ঠ সত্যতা যেটা অবজেক্টিভ ট্রুথ জানার চেষ্টা করি, তাহলে ডুয়ালিজম বা দ্বৈতবাদ সমর্থন করতে হয়। অর্থাৎ কিয়েরগার্ড আবার যুক্তি দিয়েছেন, যদি আমরা সাবজেক্টিভ ট্রুথ তো তিনি গ্রহণ করেছেন, তিনি বলছেন যে অবজেক্টিভ ট্রুথ যদি আমরা গ্রহণ করি তাহলে যে প্রবলেমটা আসে সেটা হচ্ছে ডুয়ালিজম বা দ্বৈতবাদ সমর্থনকারী একটা সমস্যা দেখা দেয়, বা দ্বৈতবাদের গ্রহণ করতে হয়, ডুয়ালিজম সমর্থন করতে হয়, যার জন্য আমরা তাদের মধ্যে যে কোনো একটি অবজেক্টিভ বস্তু হিসাবে বিবেচনা করতে বাধ্য হই। তো এগুলোর ক্ষেত্রে ডুয়ালিজম অর্থাৎ নানা রকম একটা দ্বিবিধতার সৃষ্টি হয় এখানে। সেই জন্য প্রত্যেক দুটোর মধ্যে সবসময় অবজেক্টিভ জিনিসটাকে বিবেচনা করতে হয়, যার জন্য এখানে বলা হয়েছে যে আমরা গডকে বস্তুনিষ্ঠভাবে কখনোই জানতে পারি না, অর্থাৎ উই কান্ট নো গড অবজেক্টিভলি। তো আমরা অবজেক্টিভলি বা বস্তুনিষ্ঠতার মাধ্যমে কখনোই গডকে বা ঈশ্বরকে জানতে পারি না, সেটাই বলেছেন। সেই জন্য তিনি, যেহেতু ঈশ্বরকে আমরা বিশ্বাসের মাধ্যমে জানতে পারি, ঈশ্বরকে কখনোই কি প্রমাণ করা যাবে? কখনোই প্রমাণ করা যাবে না, সেটা অবজেক্টিভের মাধ্যমে কখনোই করা সম্ভব নয়, কারণ ঈশ্বর নিয়ে কোনো রকম প্রমাণ এক্সিস্ট নেই, সেহেতু আমরা সেটা বিশ্বাসের উপরে হয়ে থাকে, আর বিশ্বাসটা পুরোপুরি সাবজেক্টিভ ট্রুথের উপর হয়ে থাকে। সেই জন্য তিনি সাবজেক্টিভ ট্রুথটাকেই প্রাধান্য দিয়েছেন, অবজেক্টিভ ট্রুথকে সমর্থন করেননি। ওকে, তা বলছে লিপ অফ ফেথ। তো এখানে লিপ অফ ফেথ মানে হচ্ছে বিশ্বাসের লাভ বলতে সেটাকে এড়িয়ে যাওয়া, স্কিপ করা বলা যায় আর কি। তো এখানে তিনি এই সম্পর্কে কি বলেছেন, সোরেন কিয়েরগার্ডস ফেমাস কনসেপ্ট লিপ অফ ফেথ, হি অফার্ড দ্য লিপ টু রিপ্লেস হেগেলিয়ান নোশন মেডিটেশন বিটুইন টু অপোজিং এলিমেন্টস। তো সোরেন কিয়েরগার্ডসের লিপ অফ ফেথ হলো একটি বিখ্যাত ধারণা। তিনি দুটি বিরোধী উপাদানের মধ্যে হেগেলের মেডিটেশনের ধারণাকে প্রতিস্থাপন করার জন্য লিপ শব্দটি ব্যবহার করেছিলেন। তারপর কিয়েরগার্ডস কনসেপ্ট অফ লিপ পয়েন্টস টু এ স্টেট ইন হুইচ এ পারসন ইজ ফেসড উইথ এ চয়েস দ্যাট ক্যান নট বি জাস্টিফাইড র্যাশনালি অ্যান্ড দেয়ারফোর হি হ্যাজ টু লিভ ইন টু ইট। তো কিয়েরগার্ডসের লিপের ধারণাটি এমন একটি স্টেটের দিকে নির্দেশ করে যেখানে একজন ব্যক্তি এমন একটি পছন্দের মুখোমুখি হন যা যুক্তিসঙ্গতভাবে বা যুক্তিযুক্ত হতে পারে না, এবং তাই তাকে লিভ করতে হয় বা লাভ দিতে হয়। অর্থাৎ আমাদের প্রত্যেকটা মানুষের ব্যবহারিক জীবনে এমন কিছু পরিস্থিতি আসে বা কোনো সিচুয়েশন আসে যেখানে আমরা কোনো যুক্তিসঙ্গত ব্যাপার হতেই পারে সেটা, তবুও সেটাকে বাদ দিয়ে আমরা সেটাকে স্কিপ করি বা সেটাকে লাভ দিয়ে অন্য একটা পথকে অবলম্বন করি, সেই ব্যাপারটাকেই লিভ বলেছেন। ফেথ যেটা বিশ্বাসের উপর কথা বলেছে, ঠিক আছে, বিশ্বাসের এটা ফেথ বলেছে বা বিশ্বাসের লিভ বলেছে, বিশ্বাসের কে স্কিপ করা বা লাভ দেওয়া, একটা বিশ্বাসকে, যে বিশ্বাস যুক্তিসঙ্গত বা যেটাকে আমরা গ্রহণ করতে সক্ষম তবুও আমরা সেটাকে গ্রহণ না করে সেটাকে স্কিপ করি বা লিভ করি, দিয়ে অন্য একটা পথ অবলম্বন করি, সেটাই বলেছেন। The leap of faith is therefore a leap into faith which allowed by it stemming from paradoxical contradiction between the ethical and the religious. তো বিশ্বাসের লাভ, তাই বিশ্বাসের মধ্যে এমন একটি লাভ যা এর দ্বারা অনুমোদিত নৈতিক এবং ধর্মীয় এই ব্যাপারের মধ্যে বৈপরীত্য দ্বন্দ্ব থেকে উদ্ভূত হয়, অর্থাৎ প্যারাডক্সিক্যাল কন্ট্রাডিকশনের মাধ্যমে হয়, অর্থাৎ বৈপরীত্য দ্বন্দ্ব থেকে এই ব্যাপারটা উদ্ভূত হয়। অর্থাৎ দ্বিবিধা বৈপরীত্য মানে কি, যে দুটোর মধ্যে কোনটা চুজ করবো। যদি এক্সাম্পল হিসাবে বলি, দুটো রাস্তার মধ্যে আমি রাস্তা চিনি না, কোনটা ঠিক জায়গায় গিয়ে উঠবে, কোনটা রং জায়গায় গিয়ে বুঝতে পারি, এরকম বৈপরীত্য মানে এইরকম সিচুয়েশনের মাধ্যমে আমরা এই লিপ অফ ফেথের অবলম্বন করি, সেটাই বলছে। কিয়েরগার্ডস ক্লাসিক অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল সাচ অ্যাজ আব্রাহাম লিপ অফ ফেথ। তো তার ক্লাসিক এবং এই ধরনের লিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হলো আব্রাহামের বিশ্বাসের লিপ। তো আব্রাহাম যে স্টোরি, সেটা এর আগের ভিডিওতে আমি সাঁতরে সম্পর্কে ডিসকাস করার সময় অবশ্য বলেছিলাম। তো আব্রাহাম স্টোরিটা হচ্ছে এটাই যে গড একদিন আব্রাহামকে বলেছিল যে
তাকে তার কাছের জিনিস, খুব কাছের জিনিস বা প্রিয় জিনিসকে স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু পার্টিকুলারলিভাবে কোনো কিছু বলেছিলেন না। তো আব্রাহাম কি করেছিল, আব্রাহাম পরে করেছিল কি, তার পুত্র সন্তানকে সে স্যাক্রিফাইস করেছিল। এখানে এই স্কিপের ব্যাপারটা এই জন্যই বলছে, কারণ সেখানে গড তাকে বলেছিল যে তার কাছের বস্তু দিতে, কিন্তু আব্রাহাম সে চুজ করতে পেরেছিল, যেটা বলেছিলেন সার্ত্রের মতেও, কিন্তু সার্ত্রে চুজটাকেই ফ্রিডম বলেছিল, সেই ক্ষেত্রে আব্রাহাম স্টোরিটা বলা হয়েছিল। কিন্তু এখানে যে লিফের কথা বলা হয়েছে, লিফ অফ ফেথের কথা বলা হয়েছে, এখানে আব্রাহাম গডের গডের নির্দেশ অনুসারে সে তার যে কাছের বস্তুকে সে স্যাক্রিফাইস করতে বলেছিল, তো আব্রাহাম তার কাছের বস্তু বলতে তার পুত্র সন্তানকে সে স্যাক্রিফাইস করেছিল, কিন্তু এখানে সে স্কিপ করেছিল, এখানে সে লিফ বা লাফ করেছিল, কারণ তার কাছের বস্তু অনেক কিছুই থাকতে পারত ছিল আর কি। তো তার মধ্যে সে শুধুমাত্র ওটাকেই বা তার পুত্র সন্তানকে সে স্যাক্রিফাইস করলো। এখানেও সেই বৈপরীত্যের সৃষ্টি হয়েছিল তার মধ্যে, কারণ তার অনেকগুলো অপশন ছিল তার কাছে, আব্রাহামের কাছে, কারণ সে কোনটা, তার অনেকগুলো কাছের জিনিস থাকবে, শুধুমাত্র পুত্র সন্তান বলে না, বাবা মা থাকতে পারে, তার কোনো রকম অন্য কোনো বস্তু থাকতে পারে, কোনো রকম আরও কোনো রিলেশনের ব্যাপার হতে পারে, এই রকম ব্যাপারগুলো তার কাছে ছিল। কিন্তু আব্রাহাম সেই সময় কি হয়, বৈপরীত্য, কন্ট্রাডিক্টরি তার মধ্যে থটের তৈরি হয়েছিল, যার জন্য তিনি দ্বিবিধার মধ্যে পড়েছিল, এবং সেই দ্বিবিধাগুলোকে যে পাল্টে সে শুধুমাত্র তার পুত্র সন্তানকে স্যাক্রিফাইস করলো, এটাকে লাভ বলছে। সেইগুলোকে তিনি স্কিপ করে দিয়ে তিনি শুধুমাত্র তার পুত্র সন্তানকেই স্যাক্রিফাইস করেছেন ঈশ্বরের কাছে। তো এই স্টোরিটার কথা এখানেই বলা হয়েছে, এটাই। তো কিগার্ড রিজেক্টস দ্য গ্রেট পার্ট অফ রেশনালিস্ট ফিলোসফি সাচ অ্যাজ রেনে ডেকার্টস অ্যান্ড হেগেল, হু বিলিভ দ্যাট গড ক্যান বি রেশনালি প্রুভেন অ্যান্ড দ্যাট ফেথ ক্যান রিয়েলে অন সাউন্ড লজিক। তো কিয়েগার্ড ডেকার্টসের বা হেগেল পর্যন্ত যুক্তিবাদী দর্শনের একটি বড় অংশকে প্রত্যাখ্যান করেছেন, যারা বিশ্বাস করতেন যে ভালো যুক্তিসঙ্গতভাবে প্রমাণিত হতে পারে এবং বিশ্বাস সাউন্ড লজিকের উপর নির্ভর করতে পারে। অর্থাৎ কিয়েগার্ড, ডেকার্ট এবং হেগেলিয়ার বা র্যাশনালিস্ট ফিলোসফারগুলোর যে বড় একটা অংশকে প্রত্যাখ্যান করেছিল, র্যাশনালিভাবে প্রুভেন করেছিল। তো সেই যুক্তিসঙ্গতভাবে প্রমাণিত হতে পারে, এই বিশ্বাস সাউন্ড লজিকের উপর নির্ভর করতে পারে, এই ব্যাপারে হি সেজ দেয়ার ইজ নো রিজন অন ফেথ and that is what make it live. The concept of leap of faith closely tied to Kierkegaard's concept of individual and the concept of paradox of absurd. তো তিনি বলেছেন বিশ্বাসের কোনো কারণ নেই এবং একটি বিশ্বাসের আরেকটি বিশ্বাসের লাভ দেয়। বিশ্বাসকে লাভের ধারণাটি কিয়েগার্ড ব্যক্তির ধারণার সাথে এবং প্যারাডক্সের অযৌক্তিক ধারণার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত বলেছেন। অর্থাৎ তিনি তার যে লিফ অফ ফেথ, অর্থাৎ লিফের বাত, এটা বিশ্বাসের একটা লাভ বলেছেন অ্যাকচুয়ালি। তো পুরোটাই কিয়েগার্ড কিন্তু বিশ্বাসের উপরেই তার ফিলোসফিটা তিনি বেস করে তার ফিলোসফিটার কনসেপ্ট বা থিওরির তত্ত্বটাকে আলোচনা করেছেন। তো সেহেতু তিনি বিশ্বাসের লাভ বলতে এখানে বিশ্বাসের মধ্যে আর একটা বিশ্বাসের যে বৈপরীত্য আছে, তার মধ্যে একটা বিশ্বাসকে স্কিপ করে দিয়ে আর একটা বিশ্বাসের অবলম্বন করা, সেটাকেই তিনি লাভ বলেছেন। ওকে, তাহলে কোশ্চেনগুলো দেখা যাক কিয়েগার্ড থেকে কীরকম টাইপের কোশ্চেন আসতে পারে। তো বলছে অ্যাকর্ডিং টু হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়েস্টার্ন ফিলোসফার সেইড ট্রুথ ইজ সাবজেক্টিভ কন্ডিশন নট অ্যান অবজেক্টিভ অন। তো এটা তো অবশ্যই, কারণ কিয়েগার্ড সাবজেক্টিভ ট্রুথকেই প্রাধান্য দিয়েছেন, অবজেক্টিভ ট্রুথকে নয়। তো এটা কিয়েগার্ড হয়ে যাবে এটার আনসার। তো এটার আনসার সি, কিয়েগার্ড। তো নেক্সট কি বলছে, হোয়াট ইজ দ্য নেচার অফ ট্রুথ অফ কিয়েগার্ড। তো এখানেও তার কিয়েগার্ডের যে নেচার, তার যে ফিলোসফির নেচার বলা যায় আর কি, তো সেটা কি সাবজেক্টিভ ট্রুথ অবশ্যই। তো এটাও সাবজেক্টিভ ট্রুথই হবে আনসার। তো এটা বি হয়ে যাবে আনসার, সাবজেক্টিভ ট্রুথ। তারপরের কোশ্চেনে কি রয়েছে, তারপরের কোশ্চেনে রয়েছে হোয়াট ইজ লিপ অফ ফেথ মিনস ফর কিয়েগার্ড। তো কিয়েগার্ডের মতে লিপ অফ ফেথ মানে কি। তো ফার্স্ট অপশানে কি রয়েছে, যে মেকিং ডিস্টিংশন বিটুইন ফেথ অ্যান্ড রিজন। তো ফেথ অ্যান্ড রিজনের মধ্যে কি পার্থক্যর মাধ্যমে তিনি সেটাকেই লিপ অফ ফেথ বলেছেন। তো সেটা তো অবশ্যই নয়, সেটাও হবে না। ডিস্টিংশন বিটুইন নেচার অবজেক্টিভিটি অ্যান্ড সাবজেক্টিভিটি, তিনি প্রকৃতির অবজেক্টিভিটি সাবজেক্টিভ হিসাবে এদের মধ্যে পার্থক্য করেননি, তার বেশি সে লিপ অফ ফেথ করেননি। তারপর বলছে নট নোয়িং অ্যাবাউট দ্য ফেনোমেনোলজি, এটা তো অবশ্যই নয়। তাহলে ডি অপশনে, লাস্ট অপশনে কি রয়েছে, প্যারাডক্সিয়াল কন্ট্রাডিকশন বিটুইন দ্য এথিক্স অ্যান্ড রিলিজন। এটা অবশ্যই এটা রাইট অ্যান্সার, কারণ লিপ অফ ফেথের থার্ড পয়েন্টে অবশ্যই আলোচনা করলাম একটু আগে, দেখবে যে সেখানে তিনি লিপ অফ ফেথ বলতে অ্যাকচুয়ালি রিলিজিয়াস বা এথিক্যাল, নৈতিক এবং
রিলিজিয়াস এই ব্যাপারের মধ্যে পার্থক্যের মাধ্যমে বা কন্ট্রাডিক্টারি যে দ্বন্দ্বের মাধ্যমে লিপ অফ ফেথের উদ্ভব হয় আর কি। ঠিক আছে, তাহলে এটার আনসার হবে ডি। তারপরে কোশ্চেন কি আছে, হুজ ফিলোসফি ইজ রিজেক্টেড বাই কিয়েরগার্ড ইন হিজ থিওরি লিপ অফ ফেথ। তো কিয়েরগার্ড তার লিপ অফ ফেথে কাদের থিওরিকে রিজেক্ট করেছিলেন, সেটা হচ্ছে হেগেল, মাস্টার স্লেভ। হেগেল এবং ডেকার্তের ফিলোসফিকে রেশনালি যে ব্যাপারগুলোকে সেটাকে রিজেক্ট করেছিলেন। তো হেগেল মাস্টার স্লেভ তো নয়, জেনো প্যারাডক্সও নয়, ডেকার্ট র্যাশনালিস্ট ফিলোসফি, এটা হয়ে যাবে আনসার, সি হয়ে যাবে আনসার। কারণ ডেকার্ট এবং হেগেলের র্যাশনালিস্ট যে ফিলোসফি সেটাকেই তিনি প্রত্যাখ্যান করেছিলেন। মার্কসিস্ট ক্যাপিটালিজম তো অবশ্যই হবে না। ওকে, তাহলে এটার আনসারও সি হয়ে যাবে। তারপরে কোশ্চেনে কি রয়েছে, তারপরে কোশ্চেনে রয়েছে নাথিং ইজ ট্রুথ ফর মি আনলেস ইট বিকামস অ্যালাইভ ইন মি, যেটা একটু আগে বললাম, এটা আলোচনা করলাম। তো থিওরিটা ভালোভাবে দেখলে অবশ্যই কোশ্চেনগুলো আনসার পেয়ে যাবে। তো এটার মানে হচ্ছে কি, যে যে এটি আমার মধ্যে জীবিত হয় না, মানে কোনো জিনিস আমার কাছে যদি সত্য না হয় বা সত্য নয়, তাহলে যতক্ষণ না সেটা পুরোপুরি সত্য হচ্ছে ততক্ষণ সেটা আমার মধ্যে জীবিত হচ্ছে না। এটা তিনি ট্রুথ, সাবজেক্টিভ ট্রুথ আলোচনা করার সময় বলেছিলেন। তো এটা অবশ্যই কিয়েরগার্ড হয়ে যাবে। তো এটার আনসার হয়ে যাবে এ, কিয়েরগার্ড বলেছিলেন এই কথাটা বা এই যুক্তিটা দিয়েছিলেন। তো এই কোশ্চেনগুলোই আসে কিয়েরগার্ডের এ থেকে। আরও যে অনেক কোশ্চেন রয়েছে, যে কোশ্চেনগুলো অবশ্যই যদি জানতে চাও তাহলে আমার ডেসক্রিপশনে দেওয়া যে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, এবং সেখানে ডেলি নানা রকম কুইজ হয়ে থাকে সাবজেক্টের উপর, ফার্স্ট পেপারের উপর, সেখানে তোমরা অ্যাটেন্ড করতে পারো সেখানে। ওকে, তো থ্যাংক ইউ।